আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, সেখানে পেইড কোর্সের মধ্যে থাকবে এই পিডিএফগুলো। প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা পিডিএফগুলোকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1-এর কয়ের দাগে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন মেটারনিক, ক্যাসেলরি, তারপর হচ্ছে ট্যালিরান্ড, প্রথম আলেকজান্ডার। তো ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন ট্যালিরান্ড। নেক্সট ক্ষয়ের দাগে জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে। তো জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। এরপর ইটালির ঐক্য সাধনের সময় পিডমন্টের রাজা ছিলেন মাসিনি, গ্যারিবল্ডি, ক্যাভুর্ট, ভিক্টর ইমানুয়েল। তো ইটালির ঐক্য আন্দোলনের সময় হচ্ছে পিডমন্টের যে রাজা ছিলেন তার নাম হচ্ছে ভিক্টর ইমানুয়েল। এরপর ঘয়ের দাগা প্রশ্নে বলা হচ্ছে সমাজতন্ত্রের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, সামাজিক চুক্তি নয়। এরপর হচ্ছে ইউটোপিয়া। তো সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় দাস ক্যাপিটাল এই গ্রন্থটিকে। রাশিয়ায় রেল চলাচল শুরু হয় 1825 খ্রিস্টাব্দে, 1827 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে না 1853 খ্রিস্টাব্দে? উত্তর হবে এখানে 1851 খ্রিস্টাব্দে। এরপর মুক্তদার নীতি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স না জার্মানি? তো মুক্তদার নীতি ঘোষণা করেন এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরের প্রশ্ন হচ্ছে সোভিয়েত পার্লামেন্টের নাম সেনেট, ডুমা, ডায়েট না হোয়াইট হাউস? তো সোভিয়েত পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। রুশ ভাষায় ন্যারোড শব্দের অর্থ হচ্ছে রাজাগণ, প্রজাগণ, জনগণ না নাগরিকগণ? উত্তর হবে জনগণ। 2 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। নাম্বার 2-এর 1-এ এক কথায় উত্তর লিখতে হবে 1 × 3 = 3। 1848 খ্রিস্টাব্দে বিপ্লবের সময় হাঙ্গেরির আন্দোলনে কে নেতৃত্ব দেন? উত্তর হবে লুই কসুথ। উষ্ণজল নীতি উষ্ণজল নীতি কোন দেশ গ্রহণ করেছিল? এখানে উত্তর হবে রাশিয়া। তারপর হচ্ছে দেখো ইনসিওরেন্স চুক্তি কবে বাতিল হয়? তা হচ্ছে 1890 খ্রিস্টাব্দে। ঠিক বা ভুল নির্ধারণ করতে হবে 1 × 3 = 3। জুল ভেরাইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে। উত্তর হবে এটা হবে ভুল। সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা হলেন সিমো, এটা ঠিক হবে। ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে ফ্রান্স, এটা হবে ভুল। তারপরে দেখো 2-এর 3 নম্বর থেকে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো 1 × 2 = 2। প্রথমে বিবৃতি কী দেওয়া আছে? দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদার জার বলা হয় এবং এর সাপেক্ষে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। সঠিক ব্যাখ্যা আমাদের হবে ব্যাখ্যা 2-এরটা। তিনি রাশিয়ার সার্ফদের মুক্তিদান করেন, তাই দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। এরপর ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3-এরটা। বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল অধিক লাভবান ক্ষেত্র, তাই ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এরপর 2-3টি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 8। মুক্তির ঘোষণাপত্র কি? 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয় 1 নম্বর ভূমিদাসদের উপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। 2 নম্বর হচ্ছে মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের উপর জমিদারদের কোনো অধিকার থাকবে না। 3 নম্বর ভূমিদাসের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রাম সমিতির উপর। 4 নম্বর জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে শোধ করতে হবে। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে বিগ 4 কাদের বলা হয়? তো ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি, যেমন হচ্ছে পোপ ও তুরস্কের সুলতান ছাড়া, এরা ছাড়া আর কি, অংশগ্রহণ করলে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড, এই 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। এই 4টি রাষ্ট্র 4 প্রধান বা বিগ 4 নামে পরিচিত। এই 4টি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, প্রাশিয়ার সম্রাট ফ্রেডারিক উইলিয়াম, রাশিয়ার জার হচ্ছে প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসেলরি। এরপর গোয়ের দেখা হচ্ছে হেটারিয়া ফিলিকে বলতে কি বোঝো? তো গ্রিকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল একটি গুপ্ত সমিতি যার নাম হচ্ছে ফিলিকে হেটারিয়া বা হিতারিয়া ফিলিকে হেটারিয়া ফিলিকে। ওকে, এই সমিতির মাধ্যমে নবজাগরণের আদর্শ এবং ভাবাদর্শ প্রচারিত হয়। এছাড়া এর দ্বারা গ্রিক জনগণ ক্রমশ সংঘবদ্ধ হয়েছিল। 1814 থেকে 1820 সালের মধ্যে গ্রিসের সর্বত্র এর শাখা গড়ে ওঠে।
ঘরের দাগে হচ্ছে ইউরোপীয় সমাজতন্ত্রী কাদের বলা হয়? প্রথম যুগের সমাজতন্ত্রীদের অর্থাৎ রবার্ট ওয়েন, কার্ল ফুরিয়ের, তা সিমন প্রমুখ রাজতন্ত্রীদের কল্পনাবিলাসী ও বা ইউটোপীয় সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়। এর অন্যতম কারণ হলো তারা শ্রমিক শোষণের বিরোধিতা করলেও সমাজ ব্যবস্থার পরিবর্তন এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার বিষয়ে কোনো সঠিক পথের সন্ধান দিতে পারেননি। এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। রক্তাক্ত রবিবার বলতে কী বোঝেন? 1905 খ্রিস্টাব্দের রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলিবর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। এরপর দেখো 4 নম্বর থেকে 7-8 বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। 4 × 2 = 8। মেটানিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? মেটানিক ব্যবস্থার ব্যর্থতার কারণ 1 নম্বর হচ্ছে প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার অভাব। মেটানিকের প্রশাসনিক দক্ষতা ছিল না। অস্ট্রিয়াকে নতুনভাবে গড়ে তোলার কথা তিনি কখনো ভাবেননি। তার নীতি ছিল প্রতিক্রিয়াশীল, সংকীর্ণ, সুবিধাবাদী ও অদূরদর্শী। এ কারণেই তিনি দমনপীড়ন নীতির মাধ্যমে তার ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে পারেননি। নাম্বার 2 হচ্ছে আন্দোলন দমন। ফরাসি বিপ্লব প্রসূত নানা ভাবনা, বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনকে তিনি বল প্রয়োগের মাধ্যমে দমন করতে সচেষ্ট হয়েছিলেন। বাস্তবে যুগের দাবিকে তিনি সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি। তাই দমনপীড়ন সত্ত্বেও সমস্ত ইউরোপে জাতীয়তাবাদ জনগণের ধারা অব্যাহত থাকে। 3 নম্বর হচ্ছে সংস্কার বিমুখতা। মেটারনিক ব্যবস্থার অন্যতম লক্ষ্য ছিল কোনো সংস্কার বা পরিবর্তন না করে শাসন চালানো বা স্থিতাবস্থা বজায় রাখা। তার এই অতিরিক্ত রক্ষণশীলতা ও সংস্কার বিমুখতা ছিল তার ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারণ। এরপর 4 নম্বর হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব অস্ট্রিয়া ও জার্মানিতে মেটারনিক ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়। ইতালির অধিবাসীরাও মেটারনিক শাসন তীব্রভাবে অপছন্দ করতেন। নাম্বার 5 অসহযোগিতা। মেটারনিক ব্যবস্থাকে ইউরোপের সমস্ত দেশ চোখ বন্ধ করে মেনে নেয়নি। ফলে এই পদ্ধতির প্রয়োগে তিনি সমস্ত দেশের সহযোগিতা পাননি। ইংল্যান্ড 1822 খ্রিস্টাব্দে, রাশিয়া 1825 খ্রিস্টাব্দে এবং ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে এই নীতি থেকে সরে যায়। এরপর ক্ষয়ের দায় হচ্ছে ইটালির ঐক্য আন্দোলনে কাপুরের ভূমিকা লেখো। তো ইটালির ঐক্য আন্দোলনে কাপুরের ভূমিকা হচ্ছে কি না, দেশীয় শক্তিগুলিকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইটালির কাউন্ট কাপুর। তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া, পিডমন্টের রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা করতেন। এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে আর কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইতালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইতালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসনমুক্ত হয়, কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগে তৃতীয় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপর ইতালির ঐক্য আন্দোলনে সাধারণ ইতালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পার্মা, মডেনা ও টাস্কানির মতো ইতালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায়। নেক্সট হচ্ছে দেখো গোয়ার দাগে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল কী ছিল। তো শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল, শিল্প বিপ্লবের প্রধান অর্থনৈতিক ফলাফলগুলো হলো 1 নম্বর গ্রামীণ কুটির শিল্পের অবসান হলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব হয় আর কি। ওকে, এরপর শ্রম বিভাজন নীতির উদ্ভব। গোয়া হচ্ছে শিল্প অর্থনীতির বিকাশ। এরপর শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলগুলি হচ্ছে নাম্বার কোয়া শিল্প মালিক বা পুঁজিপতি
এবং শ্রমিক শ্রেণীর উদ্ভব। নাম্বার খ হচ্ছে গ্রামের জনসংখ্যা হ্রাস এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি। নাম্বার গ শিল্প বাণিজ্য ভিত্তিক নতুন সমাজের আবির্ভাব। ঘরের দেখা প্রশ্ন হচ্ছে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণগুলি লেখন। তো জুলাই বিপ্লবের কারণ, ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে একাধিক কারণ ছিল। এক নম্বর হচ্ছে পূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠান। ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে পূর্ব বংশীয় অষ্টাদশ লুই সিংহাসনে বসেন। তিনি মধ্যপন্থা অবলম্বন করে পুনঃস্থাপিত রাজতন্ত্রের সঙ্গে বিপ্লবী ভাবধারা মেলবন্ধনে এক নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। অষ্টাদশ লুইয়ের স্বৈরাচারিতা। অষ্টাদশ লুই প্রথমে উদারনীতির দ্বারা সে দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন, কিন্তু 1820 খ্রিস্টাব্দের পর থেকে তিনি স্বৈরাচারী মনোভাব ফরাসি জনগণকে ক্ষুব্ধ করে তোলে। ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলগুলিও রাজার সনদকে গ্রহণ করতে রাজি ছিলেন না। এরপর 3 নম্বর হচ্ছে দশম চার্লসের স্বৈরাচারী মনোবৃত্তি। জুলাই বিপ্লবের কারণ হিসেবে দশম চার্লসের স্বৈরাচারী এবং প্রতিক্রিয়াশীল মনোবৃত্তিকে দায়ী করা হয়। তিনি ক্ষমতায় আসীন হয়ে উগ্র রাজপন্থী নীতি গ্রহণ করেন এবং পাক বিপ্লব যুগের স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুনঃ পরিবর্তনের চেষ্টা করেন। 4 নম্বর হচ্ছে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য। দশম চার্লসের আমলে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠা হয়। বিপ্লবের সময় যে সকল অভিজাত ব্যক্তি তাদের অতি সম্পত্তি হারিয়েছিলেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে পলিগন্যাকে মন্ত্রীপদের নিয়োগ। জুলাই বিপ্লবের অন্যতম আরেকটি কারণ পলিগন্যাক নামক এক ধুরন্ধর কূটনৈতিককে মন্ত্রীপদের নিয়োগ। পলিগন্যাক ছিলেন অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং ফরাসি জাতির মনোভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। 5 নম্বর থেকে প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 8 নম্বর। 5-এর 1-এর দাগে জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা আলোচনা করো। তো ভূমিকা দিয়ে আমরা প্রথমে লিখছি 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্ক এর উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয়, রক্ত ও লৌহ নীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক ও ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জেরে জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। 1 নম্বর হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 2 নম্বর অস্ট্রিয়ার সাথে যুদ্ধ এবং 3 নম্বর হচ্ছে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। ক্ষয়ের দেখা হচ্ছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি লেখন। রুশ বিপ্লবের কারণ হচ্ছে 1 নম্বর জারের স্বৈরাচার। রাশিয়ার সম্রাটকে জার বলা হতো। যাররা রাশিয়ায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। স্বৈরাচারীর জার শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রুশরা এই বিপ্লবে যোগ দেয়। নাম্বার 2 হচ্ছে কৃষকদের অসন্তোষ। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ প্রাথমিকভাবে ঘটালেও রুশ কৃষকদের অবস্থার সেরকম উন্নতি ঘটেনি। দারিদ্র্য ও দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি ঘটে। কৃষকরা তাদের এই চরম দুরবস্থা থেকে রেহাই পাওয়ার আশায় বিপ্লবের পথ বেছে নেয়। নাম্বার 3 রুশীকরণ নীতি। রাশিয়ায় পোল, ফিন প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। প্রত্যেক জাতিরই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ছিল। 1905 খ্রিস্টাব্দে জার সরকার এই সমস্ত জাতির উপর জোর করে রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়। এর বিরুদ্ধে অরুশ জাতিগোষ্ঠীগুলি সোচ্চার হয় এবং বিপ্লবকে সমর্থন জানায়। 4 নম্বর হচ্ছে শ্রমিকদের অসন্তোষ। রাশিয়ায় শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এবং নতুন নতুন কারখানা গড়ে ওঠে। রাশিয়ায় অভিজাতদের পাশাপাশি বিদেশিরাও এই শিল্প কারখানাগুলির মালিক ছিল। অধিক মুনাফার লোভে এরা বিভিন্নভাবে শ্রমিকদের শোষণ করত। কম মজুরিতে দীর্ঘ সময় কাজ, অনাহার, অর্থাভাব
বস্তি জীবনের দুরবস্থার শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ফলে রাশিয়ার শ্রমিক শ্রেণীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা বিপ্লবের পথ বেছে নেয়। 5 নম্বর হচ্ছে দার্শনিকদের প্রভাব। রুশ বিপ্লবে দার্শনিকদের প্রভাব ছিল অপরিসীম। টলস্টয়, চেকভ প্রমুখ দার্শনিক ও সাহিত্যিকরা তাদের রচনায় রাজতন্ত্রের স্বৈরাচার ও রাশিয়ার অবস্থা তুলে ধরেন। এইসব রচনা দ্বারা রাশিয়ার জনগণ প্রভাবিত হয় এবং বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য বিপ্লবের পথ বেছে নেয়। ওকে, নেক্সট গয়ের দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। তো প্রথম বিশ্বযুদ্ধের কারণ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতির শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। নাম্বার 2 হচ্ছে ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থান দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। নাম্বার 3 মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলেন। জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধ জাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স এবং জার্মানি সম্পর্কে অবনতি ঘটে। নাম্বার 4 হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সুফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদির এক চরমপত্র পাঠায়। উপসংহারে কী বলা হচ্ছে দেখো, অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে অস্ট্রিয়া ও ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। তো এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। পেইড কোর্সের মধ্যে থেকে প্রথমে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করে দেওয়া হবে গুগল প্লে স্টোর থেকে, তারপর অ্যাপের মধ্যে পেমেন্ট করার পর কিন্তু তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফগুলোকে নিতে পারো। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।